এখন আসছি আমরা হচ্ছে ঝালমুড়ি খেতে। তো এখন এসেছি আমরা দিল্লি গেট। আজকে যাচ্ছি আমরা হুমায়ুন টম্ব, যেটা ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের একটা অংশ। তো যেতে যেতে কথা হবে এবং ওখানে যাওয়ার পরে আমি হুমায়ুন টম্ব সম্পর্কে মোটামুটি যতটুকু বিস্তারিত আমি জানতে পারবো ততটুকু আপনাদেরকে জানানোর চেষ্টা করবো। তো আজকে আমার সফর সঙ্গী হচ্ছে আমার নেপালি এক ফ্রেন্ড। লিফট থেকে নামতেছে, গাড়ি অলরেডি নিচে চলে আসছে, আমি যাচ্ছি। এক্সপ্রেসওয়ে বলা হয়, সেটার উপরে আছি হুমায়ুন টম্বের উদ্দেশ্যে। আর মোটামুটি জার্নিটা অনেক ভালোই হবে আশা করছি। আর একটা জিনিস বলে রাখি, আপনি যখন ইয়ামুনা এক্সপ্রেসওয়ে থেকে দিল্লির দিকে যাবেন, তো এক্সপ্রেসওয়েটা আপনাকে কিন্তু মুগ্ধ করবে। এর আশেপাশের পরিবেশ এবং অনেক বড় রাস্তা, যে জিনিসটা আসলে যে কারোরই মন কাড়বে। তো ভালোই লাগছিল যখন যাচ্ছিলাম। এই রাস্তা থেকে যতবারই যাই ততবারই আসলে ভালো লাগে। পুরো জার্নিটা আমার করতে হবে এই নেপালের সাথে, হিন্দি ভাষায় আমার কথা বলতে হচ্ছে। মানে টোটালি আমি আসলে অত হিন্দি ভালো পারি না। তো আমাকে যে কত কষ্ট করে বলতে হইতেছে, মানে নিজের উপরে একটা নির্যাতন চলতেছে বেসিক্যালি। কথা বলতে বলতে হঠাৎ করেই দেখলাম যমুনা নদীর উপরে আমরা, তার মানে আমরা দিল্লির যে মেইন শহর সেটাতে প্রবেশ করব। আমরা ঢাকাতে যেমন বুড়িগঙ্গা পাড়ি দিয়ে ঢাকাতে ঢুকি, এখানেও যমুনা নদী পাড়ি দিয়ে দিল্লিতে ঢুকতে হয়। তো দিল্লিতে এন্ট্রি করতেই আলাদা একটা ভাইব চলে আসে, রাস্তাঘাট, তারপরে সব দিকের আপনার দালান কোঠা, এদিক সেদিকে আপনি যাই বিবেচনা করেন শহরের ভাইব তো একটু অন্যরকম থাকবেই। তো সেরকম একটা ভাইব কিন্তু চলে আসে। তো আমরা এখন সরাসরি দিল্লিতে এন্ট্রি করছি। দিল্লিতে ঢুকতেই প্রথমে আমার সামনে নজর করার মতো যে জিনিসটা বাঁধলো সেটা হচ্ছে এর ফ্লাইওভারটা। এর ফ্লাইওভার যে পিলারগুলি আছে, এগুলো খুব সুন্দর আলপনা দিয়ে কিন্তু সাজানো। অবশ্য আমাদের চট্টগ্রামের যে জিসি মোড়ের যে ফ্লাইওভারটা রয়েছে, এটাও কিন্তু এরকম অনেক সুন্দর। আরেকটা জিনিস লক্ষণীয় হয়েছে কি, এখানে আমি কোনো ধরনের ব্যানার পোস্টার অযথা কিছুই দেখি নেই। আর পাশাপাশি যে বাংলাদেশে যে মার্কেটিংগুলো হয় পোস্টারের সাথে, সেগুলোও কিন্তু এখানে নেই। এই জিনিসটা অনেক ভালো লাগছে। পুরো দিল্লি সিটিতে আপনি আমার মনে হয় না এরকম পাবেন, কেননা আমার চোখে এখন পর্যন্ত পড়েনি। তো এটা একটা ভালো দিক বলতেই হয়। তো আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে, আর যাওয়ার সময় এই এক্সপিরিয়েন্সগুলো নিচ্ছি। এইবারে আর একটা এক্সপিরিয়েন্স শেয়ার করব। আমার সামনে দেখতে পাচ্ছেন যে লাল বাতিতে কাউন্টডাউন শুরু হয়ে গেছে। তো এই কাউন্টডাউন মানে অবশ্যই বুঝে গেছেন যে এটা ট্রাফিক সিগন্যাল। আপনি আশেপাশে কোনো ট্রাফিক পুলিশ কিন্তু দেখতে পাবেন না। পুরো দিল্লি সিটিতে আপনি খুবই রেয়ার ট্রাফিক পুলিশ, কোথাও কোনো ট্রাফিক পুলিশ আমার মনে হয় না, আমার চোখে পড়েনি। সম্ভবত দুই একটা জায়গায় সেটা আসলে দরকার, সেই কারণে। এখানের ড্রাইভারগুলো হচ্ছে কি, এরা খুব যত্ন সহকারে তাদের ট্রাফিক রুলগুলো মানে। আমি এতটুকু শুনছি যে দিল্লিতে প্রচুর পরিমাণে গাড়ি, মানুষের তুলনায় নাকি অনেক সময় গাড়িও বেশি, এরকমও তথ্য উঠে আসছে। বাট আপনি কখনো জ্যাম পাবেন না, লম্বা জ্যাম। আমাদের বাংলাদেশে যেরকম জ্যাম দেখা যায় সচরাচর, ওই জ্যাম এখানে পাবেন না কখনো। কেননা এখানের মানুষজন ট্রাফিক রুলসটা অনেক ভালোভাবে পালন করে। আপনি দেখেন যতক্ষণ এখানে রেড লাইট জ্বলবে ততক্ষণ কিন্তু কেউ এই জায়গা থেকে নড়বে না। সবুজবাতি হয়েছে, আমাদের গাড়িও কিন্তু ছেড়ে দিয়েছে, এবং অপর পাশে রেড লাইট জ্বলে উঠেছে, তারা থেমে গেছে। অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন, ওই যে দেখেন দুই পাশে কিন্তু গাড়ি থেমে গেছে, শুধু আমাদের লেনটা ছাড়ছে, আমাদের লেনের গাড়িগুলো এখন যাবে। তো এটাই হচ্ছে আসলে ভালো লাগে যে আপনাকে জ্যামে অনেক সময় বসে থাকতে হয় না। গাড়ি থেকে নামলাম,
নামার পরে আসলে জায়গাটা চিনি না, মেইন গেটটা কোথায় আমাদের এখন খুঁজে বের করতে হবে। তো এখানে মোটামুটি অনেক ক্রাউড আছে, দেখতে পাচ্ছেন। আমি একটু দেখানোর চেষ্টা করি। প্রচুর ভিড়, আমরা এখন এন্ট্রি গেটের দিকে যাচ্ছি। হ্যাঁ, আর আজকে যেহেতু ঈদের দিন, তো এখানে ভিড় হওয়াটাই স্বাভাবিক। আর প্রচুর পরিমাণে মুসলিম সম্প্রদায়ের লোক হয়তো এখানে বসবাস করে, যেহেতু এটা সম্রাট হুমায়ুনের স্মৃতিবিজড়িত স্থান। আর আপনারা জানেন এক সময় এই দিল্লি শাসন করতে হচ্ছে মুঘল সম্রাটেরা। তো আমরা গেটটা খুঁজে বের করার চেষ্টা করছি, আর আপনাদেরকে একটু এর আশপাশটা দেখানোর চেষ্টা করছি। তো আমরা প্রথমেই টার্গেট করি যে আমরা হজরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহির দরবার শরীফের দিকে যাব। তো যাওয়ার সময় বাংলাদেশের মতো এই ভারতেও যে মাজার কেন্দ্রিক একটা ব্যবসা প্রথা চালু আছে এবং এটাকে ঘিরে যে কত কিছু হয় সেটারে আমি সাক্ষী হইলাম আজকে। আসলে হজরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি দিল্লিতে এসেছিল ইসলাম প্রচারের জন্য, কিন্তু সেটাকে এখন মানুষ যেভাবে ব্যবহার করছে সেটা আপনারা সামনের আর কিছু ক্লিপ দেখলে বুঝতে পারবেন। তো এই বিষয়গুলো আসলে আমার কাছে অতটা ভালো লাগে নাই, আমি জানি না কার কাছে কেমন লাগবে, হয়তো বাস্তবে আপনি দেখলে আপনারও খারাপ লাগতো। পাশাপাশি এখানে মাজারে ঢুকতে এখানে ভিড়ের যে অবস্থা, তাতে মানে নাজেহাল একটা অবস্থা তৈরি হয়ে গেছিল, যে সামান্য একটু দূরত্ব অতিক্রম করতে আমাদের প্রায় আধা ঘন্টার মতো সময় লাগছে। এবং এখানে সব থেকে দৃষ্টিকটু বিষয়টা হয়তো আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন। হাঁটতেছি কিন্তু এখনো গেট পাচ্ছি না, খুবই গলি গলি রাস্তা। আর এই গলির মধ্যে আসলে তো এটাতে ঢুকতে হলে মোটামুটি জুতা খুলে ঢুকতে হবে, এই জন্য আমরা এখানে জুতা রেখে গেলাম। আমাদের দুইজনের জুতা টোটালে 20 রুপি দিয়ে রাখতে হয়েছে এখানে, মানে জুতা সেফটি হিসাবে 20 রুপি তাদেরকে দিতে হয়েছে। ফাইনালি হজরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহির মাজারের দেখা পেলাম, এবং এখানে কিন্তু প্রচণ্ড ভিড়। পাশেই রয়েছে বড় একটা মসজিদ এবং তার মাজারটা কিন্তু খুব সুন্দরভাবে সাজানো রয়েছে, দেখতে অনেক ভালোই লাগছিল। তো এখানে ঘুরে ফিরে দেখতেছিলাম যে আসলে বিষয়টা কি। তো মোটামুটি অনেক কিছু আন্দাজ করে ফেলছি, তো এই সব বিষয়ে আমি আর কোনো কমেন্ট করতে চাচ্ছি না। এক্সপিরিয়েন্সের কথা কি বলবো, আসলে এক্সপিরিয়েন্সটা অনেক মর্মান্তিক ছিল আর কি। যে পরিমাণে ধাক্কার যে ক্রাউড, এই ক্রাউডের মধ্য দিয়ে বের হইতে পারছে, এটাই অনেক কিছু। আর হজরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি ইসলাম হচ্ছে আপনারা জানেন বিখ্যাত একজন আল্লাহর বান্দা ছিলেন, কিন্তু এখানে আসার পরে আমি মানুষের যে কার্যকলাপ গুলো দেখলাম সেটা আমার কাছে মোটেও ভালো লাগেনি। আসলে ইসলাম এইভাবে আসলে কোনো ভালো পীর আউলিয়ার বন্দনা করতে বলেনি কখনো। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, তিনি ইসলাম প্রচার করেছেন, দিল্লিতে তিনি এসেছেন, তিনি একজন ভালো মানুষ ছিলেন, আমরা তার জন্য দোয়া করবো। কিন্তু এইভাবে পুরুষ মহিলা একসাথে চাপাচাপি গাদাগাদি করে ফুল নিয়ে তার কবর দেওয়া, তারপরে অনেক কিছু দেখলাম আর কি। সবকিছু আমি আসলে শুট করতে পারি নাই, যেগুলো করেছি সেগুলো দেখানোর চেষ্টা করেছি। তো এটাই আর কি, আল্লাহ ওনাকে ভালো রাখুক, বেহেশতে নসিব করুক, এটাই সবাই আমরা দোয়া করি।
আপনি দিল্লিতে আসলে কবুতরের এই মনোমুগ্ধকর সৌন্দর্যগুলো আপনাকে অবশ্যই মন কাড়বে। হ্যাঁ, এখানে মানুষ আসছে, আসার পরে তাদেরকে খাওয়াচ্ছে, এবং এই ধরনের কবুতরের এই ধরনের সিনারি আপনারা দিল্লির প্রায় জায়গায় দেখতে পাবেন। আমি অলরেডি ট্রাফিকের ভিতরে ঢুকে গেছি, ঠিক আছে। তো এখন আসলে আমি রুলসের বাইরে চলে গেছি, আমাকে এখান থেকে আসলে রাস্তার ওই পাশে যাইতে হবে যেভাবে হোক। হ্যাঁ, তো দেখতে পাচ্ছেন আমি আসলে কথা বলার সময় অনেকটা সাংবাদিক স্টাইলে কথা বলে ফেলছি। আমি আসলে প্রফেশনাল কেউ না, যতটুকু পারার চেষ্টা করছি নিজের অলে রাখার জন্য, এই মোমেন্টগুলো ধরে রাখার চেষ্টা, এই আর কি, এতটুকুই। হুমায়ুন টম্বে ঢোকার আগে আপনাকে অবশ্যই টিকিট কাটতে হবে। ইন্ডিয়ানদের জন্য 40 টাকা এবং ফরেনারদের জন্য 600 টাকা করে টিকিট। তো আমরা আসলে ইন্ডিয়ান পরিচয়ে 40 টাকা দিয়ে টিকিট দুটো সংগ্রহ করছিলাম। তো এখানে টিকিট নিতে আমাদের আসলে খবর হয়ে গেছে। ফাইনালি চলে আসলাম, অনেক কষ্টের পরে ঢুকতে হয়েছে আর কি। এখানে যে আসলে টুরিস্ট স্পট গুলোতে এত ভিড় থাকে, আর বিশেষ করে আজকে তো ঈদের দিন সবাই জানেন। আর দিল্লির এই পয়েন্টটাতে যেটা হয়, এখানে আসলে মুসলিমদের সংখ্যা একটু বেশি, যেহেতু পুরো দিল্লিটা একসময় মোগল সম্রাটরা শাসন করতো। তো সেই হিসেবে আজকে ভিড় হওয়া স্বাভাবিক। আর এখানে আপনি প্রচুর মুসলিম সম্প্রদায়ের লোকজন পাবেন। তো চলে যখন আসছি, ভিতরের দিকে যাই এবং প্রত্যেকটা জিনিস আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। তো এটা হচ্ছে হুমায়ুন টম্বের ঢোকার যে এন্ট্রি গেট, সেটা গেটটা অনেক পুরনো হয়ে গেছে, কিন্তু এর স্থাপত্য শৈলী দেখলে বোঝা যায় এটা একসময় কেমন ছিল। তো আমরা যথারীতি ঢুকতেছিলাম। তো এখানেও অনেক ক্রাউড। আপনি ইন্ডিয়ার যেখানেই যান না কেন, ক্রাউড আপনার পিছনে ছাড়বে না। তো এন্ট্রি করার সাথে সাথে কিন্তু মানে মনটা ভালো হয়ে গেল, খুব সুন্দর একটা পরিবেশ সামনে আসলো। মূলত এটা হচ্ছে হুমায়ুনের প্রথম স্ত্রী, একটা সহধর্মিণী বেগা বেগমের কবরস্থান। সম্রাট হুমায়ুনের প্রথম স্ত্রী এবং প্রধান সহধর্মিণী বেগা বেগম, যাকে হাজি বেগা নামেও অনেকে চিনে থাকতেন সেই সময়। 1956 সালে তার মৃত্যুর পরে সমাধিটি সমাধিটি আসলে নির্মাণের দায়িত্ব নেন। তো এই সমাধিটি পারস্যের স্থপতি মিরাক মির্জা গিয়াস দ্বারা নকশা করা হয়েছিল এবং 1959 সালে নির্মাণ কাজ শুরু হয়েছিল এবং এটা শেষ হয়েছিল 1972 সালে। এবং তখনকার সময় এটার আনুমানিক ব্যয় ছিল 1.5 মিলিয়ন টাকা, যেটা এখনকার সময় কনভার্ট করলে কত হয় আসলে এই মুহূর্তে আমার হিসাবে আসবে না। তো এটা আসলে পারস্যের স্থাপত্য শৈলী দ্বারা অনুপ্রাণিত সঠিক মুঘল শৈলীর প্রথম একটি স্বতন্ত্র উদাহরণ। আর এই সমাধিটি একটি উদ্যান সমাধি, আপনারা দেখতে পাচ্ছেন। এটা কিন্তু একটা আসলে উদ্যানের মতো, চারপাশে কিন্তু দেয়াল দিয়ে ঘেরা আছে। আর একটা বর্গাকার বাগানও আপনি বলতে পারেন। আসলে এই যে স্থাপত্য শৈলী বা এই যে আপনার সমাধি নির্মাণের ওদের মূল তাৎপর্য ছিল এটাই, যে তাৎপর্য আসলে এটাই প্রমাণ করে, আমি যদি এটাই বলি যে এটা আসলে একটা মাই ফলক আপনি বলতে পারেন। রাজ পরিবারের বিভিন্ন সদস্যদের সমাধিস্থল হিসেবে এটা কাজ করে। আর ইউনেস্কো, আমি আগে বলেছি যে 1993 সালে বিশ্ব ঐতিহ্য হিসেবে এটি ঘোষণা করেন। আর অবস্থান তো সবাই জানেন, ভারতের দিল্লি সেন্টারেই আপনি এটাকে পাবেন। আর এর চারপাশটা আমি কিন্তু দেখানোর চেষ্টা করছি এবং ভিতরেও আমরা যাব। তো ভিতরে যাইতে হলে আমাকে একটু সামনে থেকে ঢুকতে হবে। তো আমি ঢুকছি ভিতরে, ঢোকার পরে এখানে আসলে
কবর দেখতে পাচ্ছি কিছু, এবং এখানের যে স্থাপত্য শৈলীটা আছে এটা কিন্তু আসলে অসাধারণ। ভিতরে কিছু কবুতরের বাসাও আছে, আমরা যদি একটু ঘুরে দেখতে চাই বিষয়টা। প্রাচীন আমলের তৈরি, এটা কিন্তু মূলত চুন সুরকির কাজ, যেটা দেখে মনে হচ্ছে আমার। আর এটাই হচ্ছে সম্ভবত বেগা বেগমের কবর। আসলে মুঘল আমলের সম্রাটরা তাদের স্ত্রীদেরকে অনেক ভালোবাসতেন। কেননা আপনি যখন দিল্লিতে আসবেন তখন তাজমহল দেখবেন, হুমায়ুন টম্ব দেখবেন, বিভিন্ন ধরনের স্মৃতি দেখবেন তাদের স্ত্রীদের দেওয়ার জন্য বানানো হয়েছে। এখানে যে দেখতে পাচ্ছেন ওই সময় মুঘল আমলের লেখা, আরবিতে কিছু লেখা, কত সুন্দরভাবে আসলে এখানে লেখা হয়েছে এই বিষয়গুলো। প্রাচীন একটা সময় এরা এত সুন্দরভাবে কিছু বসে আসলে এই প্রশংসার দাবিদার। যতদিন পৃথিবী আছে ততদিন তাদের এই স্মৃতি আছে, এগুলো থাকবে আশা করি। ভারত সরকার ধন্যবাদ, উনি কিন্তু সুন্দরভাবে মুঘলদের যে ঐতিহ্য সেটা কিন্তু ধরে রাখার চেষ্টা করছেন। উপরে যেটা দেখতে পাচ্ছেন আপনারা, উপরে যে মিনারের উপরে গম্বুজের মাঝখানে যে আপনার আলপনাটা, এটা আসলে খালি চোখে না দেখলে বুঝবেন না যে এত সুন্দরভাবে আরবি লেখার মধ্যেও সুন্দরভাবে ফুলের মতো করে একটা আলপনা তৈরি করা হয়েছে। মানে আমি আসলে অবাক হয়ে যাচ্ছি, মানে এক কথায় বলতে পারেন ফ্রিজ। আমি কিভাবে বর্ণনা করবো এটা আমি আসলে বুঝতে পারতেছি না, এত সুন্দর। তো সমাধি থেকে বের হয়ে আমরা এখন একটু, এটা যেহেতু একটি উদ্যান সমাধি বলা যায়, সেই উদ্যানটা আমরা একটু ঘুরে দেখব। এখানে আসলে অনেক ফটোগ্রাফি করতেছে সবাই। মুঘল আমাদের একটা ঐতিহ্য। একটা সময় জাস্ট ইমাজিন করেন, এইখানেই মুঘল সাম্রাজ্যের যত আধিপত্য বিস্তারের লোকজন ছিল চলাফেরা করতো। আজকে তারা কোথায়? সবাই সমাধির হয়ে আছে। আসলে আপনি এই যে পুরনো যে স্থাপত্য শৈলীগুলো দেখেন, এগুলো একটা জিনিসই আপনাকে বুঝতে হবে, দুনিয়াতে মানুষ বা কোনো প্রাণী চিরস্থায়ী নয়। ঠিক আছে, মিলিয়ন মিলিয়ন টাকা খরচ করে তারা এই ধরনের স্থাপত্য তৈরি করে গেছে, কিন্তু তারা কিন্তু নাই আসলে। তারা যদি টাকার বিনিময়ে বাঁচতে পারতো, হয়তো আজকেও আমরা মুঘলদের দেখা পাইতাম। ঠিক আছে, তাদের যে টাকার কোনো অভাব ছিল না সেটা দেখেন। একটা সমাধির জন্য তারা কি একটা জিনিস বানাইছে। আমি যথাসম্ভব চেষ্টা করেছি আপনাদের দেখানোর জন্য। সামনে আরো যদি কোনো কিছুর আসে আমি সেটাও দেখাবো। আমি এই মুহূর্তে একটা জিনিস